Thank you. Thank you very much, everyone. সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। পেলেন 289টি ইলেকটোরাল ভোট, বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। I want to tell the world community we expect to have great relationships. We will get along with all other nations willing to get along with us. We will be. পরাজয় মেনে নিলেন হিলারি। I'm sorry that we did not win this election for the values we share and the vision we hold for our country. ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরো জোরদার হবে, আশাবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি, যারা মানুষ পুড়িয়ে মেরেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবেই বললেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের ছাড় দেয়া হবে না, ঘটনাস্থল পরিদর্শন করে বললেন 14 দলের নেতারা। ভারতে 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ করা বিপাকে সাধারণ মানুষ সহ বাংলাদেশের পর্যটকরা, সিদ্ধান্ত ইতিবাচক, সহায়ক হবে জঙ্গি অর্থায়ন রোধে বলছেন বিশ্লেষকরা। কুষ্টিয়ায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। এবং পণ্য পরিবহনের পাশাপাশি চট্টগ্রাম বন্দর থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা, বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। অবশেষে যুক্তরাষ্ট্রের ভোটাররা হোয়াইট হাউসের চাবি তুলে দিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের হাতে। ব্যবসায়ী ট্রাম্পের কাছে হেরে গেলেন একসময়ের ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হিলারি ক্লিন্টন। সবশেষ প্রকাশিত ফলের ভিত্তিতে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে 289টিতে জয় পেয়েছেন ট্রাম্প, আর হিলারির ঝুলিতে পড়েছে 218টি। বিজয় ভাষণে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার পাশাপাশি মার্কিনীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। পরাজয় নিশ্চিত হওয়ার পর নির্বাচনী দৌড়ের শুরু থেকে তার পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান হিলারি। মঙ্গলবার গভীর রাতে নিউ ইয়র্কের হিলটনে রিপাবলিকান নির্বাচনী সদর দফতরে উল্লাসে মাতেন ট্রাম্প সমর্থকরা। ফল ঘোষণা শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী। প্রাথমিক ফলের ভিত্তিতে হিলারির চেয়ে 70টিরও বেশি ইলেকটোরাল ভোট পেয়ে জয় পান ট্রাম্প। বিজয় নিশ্চিত হওয়ার পর এক ভাষণে তিনি মার্কিনীদের স্বপ্ন পূরণের পাশাপাশি সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। I've just received a call from Secretary Clinton. She congratulated us. It's about us. হিলারি আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে কঠোর পরিশ্রম করার জন্য অভিনন্দন জানিয়েছি। এ বিজয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক বিজয়। প্রত্যেক ভোটারকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। সকলের সহযোগিতায় একটি নতুন যুক্তরাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আমরা। এছাড়া দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ করতে আমরা পরিকল্পনা অনুযায়ী সামনে এগোব। বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো ইস্যুতে দেশ আমার কাছে সবার আগে। তারপরও সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করব আমরা। Of rebuilding our nation and renewing the American dream. এবারের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর রায় ট্রাম্পের পক্ষে যাওয়ায় নির্বাচন পূর্ব সব জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছে। ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, আইওয়া, ওহাইওর মতো সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজের অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় হয়েছে। এছাড়া কয়েকটি রাজ্যে নীল রঙের বিজয় অনেকটা নিশ্চিত থাকলেও লাল রঙের দখলে চলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত ডেমোক্র্যাট শিবির। ফল ঘোষণার রাতে নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের নির্বাচনী সদর দফতরে প্রত্যেকের চোখে মুখে দেখা যায় বিষণ্ণতার ছাপ। হিলারি সমর্থকরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে
তাকে দেখতে চাইলেও প্রাথমিক ফলে ট্রাম্প বিশাল ব্যবধানে জয় পাওয়ায় সেই আশা ফিকে হয়ে যায়। Successful president for all Americans. যারা শুরু থেকে আমাকে সমর্থন দিয়ে গেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। বেশি ভোট পেয়েও আমাদের পরাজয় বরণ করতে হলো। এটাই মার্কিন গণতন্ত্রের সৌন্দর্য। And the vision we hold for our country. এর মধ্যে ডেমোক্র্যাট দলের প্রচারণা প্রধান জন পোডেস্টা সবাইকে সান্ত্বনা দিয়ে বলেন, হিলারি জনগণের সঙ্গে ছিলেন, থাকবেন। এই নির্বাচনের মধ্য দিয়ে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পাওয়ার পাশাপাশি কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল রিপাবলিকান পার্টি। পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ আগেই তাদের হাতে ছিল, আর এবার নতুন করে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেল দলটি। যুক্তরাষ্ট্রের 58তম নির্বাচনে জয়ী প্রার্থী ট্রাম্পকে আগামী 5 জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, আর 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। বৈরী সম্পর্কের দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন দুদেশের সম্পর্কে টানাপোড়েন কমাতে দুদেশ একসঙ্গে কাজ করবে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলান্দও ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সিরিয়া ও ইরাক ইস্যুতে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট, সে অপেক্ষার পালা শেষ হলো ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের খবরের মধ্য দিয়ে। শুধু মার্কিনদের নয়, পুরো বিশ্বের চোখ ছিল যুক্তরাষ্ট্রের এই নির্বাচনের দিকে। ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের সাধারণ মানুষ। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়া ওলাদ অভিনন্দন জানিয়ে বলেন, সিরিয়া, ইরাক ও ইরান ইস্যুতে ট্রাম্পকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার রাষ্ট্র। নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পরপরই মধ্যপ্রাচ্যের সন্ত্রাস বিরোধী অভিযান এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব আমি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন জানিয়েছেন ট্রাম্পকে। দুদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক তাকে বন্ধুত্বপূর্ণ বলা যাবে না। আশা করছি নতুন মার্কিন প্রেসিডেন্ট গঠনমূলক সংলাপের মাধ্যমে সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও। বলেছেন, নতুন প্রেসিডেন্টের সঙ্গে এক হয়ে কাজ করবে তার দেশ। ডোনাল্ড ট্রাম্পকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বজায় রাখতে হবে, যাতে করে আমরা সন্ত্রাস বিরোধী লড়াই, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়ে একসঙ্গে কাজ করতে পারি। নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও। বলেছেন, আগের মতোই একসঙ্গে কাজ করে যাবে দুদেশ। ট্রাম্পের জয়ে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ কোরিয়া, চীন, জাপান ও থাইল্যান্ডের নেতারাও। এদিকে ট্রাম্পের জয়ে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেছে ভারতীয়রা। এ সময় তাদের নেচে গেয়ে সবাইকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রাম্প তার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে আমেরিকা সহ সারা বিশ্বের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন বলে অভিনন্দন বার্তায় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা মানুষ পুড়িয়ে মেরেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবেই। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের মুলতবি সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এ সময় দরিদ্র ও অসহায় মানুষের তালিকা তৈরি করে মানুষ তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। এই দেশে কোনো সন্ত্রাস, জঙ্গিবাদের স্থান হবে না। তার জন্য জনসম্পৃক্ততা দরকার, গণজাগরণ সৃষ্টি করা, এবং সেটা আমরা করতে পেরেছি। মানুষের ভিতরে সচেতনতাটা আমরা সৃষ্টি করতে পেরেছি বলেই জঙ্গি দমনটা আমরা করতে পারছি। যাদের প্রতিষ্ঠা হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর মাধ্যমে, এবং এদেশের নির্বাচনকে নিয়ে কলুষিত যারা করেছে,
আর তাদের মুখেই আমরা গণতন্ত্রের কথা শুনলে আসলে হাসি পায়। বিএনপির নেতাদের মুখ থেকে যখন এসব কথা শুনি গণতন্ত্রের সবক শুনতে হয়, আমাদের এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে কাদের কাছ থেকে আমাদের গণতন্ত্র শিখতে হবে, গণতন্ত্র কথা শুনতে হবে। নির্বাচন ঠেকানোর নামে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারে, যারা মানুষের ক্ষতি করে, যারা জাতীয় সম্পদ ক্ষতি করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সেই মামলা চলতে থাকবে, তাদের বিচার হবে। বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, একটা মানুষও ক্ষুধার্ত থাকবে না, একটা মানুষও বিনা চিকিৎসায় রোগে ঢুকবে না, লেখাপড়া ছাড়া নিরক্ষর কোনো মানুষ থাকবে না। বাংলাদেশকে আমরা সেইভাবে গড়ে তুলব। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানী হাতিরপুলে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের 2 ছাত্রকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন 2 জন আটক, গুরুতর জখম 2 ছাত্র হাসপাতালে ভর্তি। ভারতের 500 ও 1000 রুপির নোট নিষিদ্ধ করায় বিপদে পড়েছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশি পর্যটকরাও। মঙ্গলবার মধ্যরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর এই সমস্যায় পড়েন তারা। এদিকে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার স্থানীয় সময় রাত 12টা থেকে ভারতে অচল হয়ে যায় 500 ও 1000 রুপির নোট। এরপর থেকে ভারতে অবস্থান করা বাংলাদেশি পর্যটকরা কারেন্সি পাল্টে ভারতে রুপি করতে পারেননি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। টাকা এখানে নাই কাউন্টারে 200 টাকা দিলে 160 টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু বেশি টাকা দিচ্ছে না। তাদের কারণে অনেক সমস্যা হচ্ছে, আমরা যেতে পারবো কিনা তাও শুনতে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হঠাৎ করে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বিশেষ করে বর্ডারের যে সমস্ত মুদ্রা বিনিময় কেন্দ্র আছে সেই সব জায়গাতে ট্রানজাকশনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কারণ 1500 না চলাতে বহু প্যাসেঞ্জার আবার ফেরতে যাচ্ছে এবং আমাদের ভারতে এসে তারা কেনা বেচার ক্ষেত্রে অনেক সমস্যার মুখে পড়ছে। সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে জনগণের সমস্যার কথা তুলে ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, অধিকাংশ মানুষের কাছে 500 ও 1000 রুপির নোট থাকলেও নিত্য প্রয়োজনে কেউ তা ব্যবহার করতে পারছেন না। একটু যে ঠাকুরের জন্য মিষ্টি কিনবো সেই টাকাটা আমার কাছে ছিল না, ধারে নিয়েছি। লোকে একদিন দুদিন ধার দেবে, কদিন দেবে? সব ব্যাংক বন্ধ, টাকা তুলবেন উপায় নেই। তবে দুর্নীতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারেন্সি নোটস দুর্নীতি রোধেই এই নোটগুলো বন্ধ করেছি আমরা। এখানে আরো 50 দিন সময় আছে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সন্ত্রাসবাদ নির্মূলের অনেক পদক্ষেপের এটি একটি। নভেম্বর 2016 10 নভেম্বর বাজারে ছাড়া হবে নতুন 500 রুপি ও 2000 রুপির নোট। ঘোষণায় আরো বলা হয়, আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে এসব পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে হবে। সময় সংবাদ, কলকাতা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের কোনো রকম ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন 14 দলের নেতারা। দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে তখনই এ ধরনের হামলা হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। বিকেলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হক, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আম উবাইদুল মুক্তাদির চৌধুরী উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের কাশীপাড়া, দাসপাড়া ও গৌর মন্দির এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এই সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়। কিভাবে ভাঙচুর করা হয়েছে আশ্চর্য হয়ে গেছেন। কারা এই সমস্ত খুনি? তারা হচ্ছে খুনি, তারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, ধর্ম নির্বিশেষে তারা বিশ্বাস করে না। এটা কোনো ধর্মের মানুষ নয়, এদের হাত ভেঙে দেওয়া হবে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। যাই হোক, তার বিচার সমর্থ করা হবে, দ্রুত বিচার, আইনের বিচার, এদের বিচার করা হবে। শেখ হাসিনা সরকারকে হটাতে না পেরে, কণ্ঠাসা করতে না পেরে বাংলাদেশের সরকারকে বিদ্রোহ করার জন্য, বেকায়দায় ফেলার জন্য এই মন্দিরের উপরে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের উপরে আক্রমণ পরিচালনা করেছে। মুখ দেখে দল দেখে নয়, প্রত্যেকটা হামলাকারীকে চিহ্নিত করবে, গ্রেপ্তার করবে
এবং যুদ্ধ অপরাধের যেরকম বিচার হয়েছে ওইভাবে বিচার করে সাজা দেবে। এই সরকার যখন দেশকে মৌলবাদ সাম্প্রদায়িকতা মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এগিয়ে যাচ্ছে, যখন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে, সেই সময় প্রাচীননগরে এই ঘটনা ঘটল, যাতে অন্যায়কারীরা, হামলাকারীরা বিচারের সম্মুখে দাঁড়াতে হয়, তার জন্য তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। জনগণের মতামতকে কিভাবে প্রাধান্য দিতে হয় যুক্তরাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে সরকারকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় প্রশাসনকে ব্যবহার করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন রিজভী। জনগণের রায় যেখানে রিফ্লেকশন হয়েছে, প্রতিফলন হয়েছে, তিনি নির্বাচিত হয়েছেন, সেখানে গায়ের জোরের তো কোনো বিষয় নাই। ক্ষমতায় তো আছেন ডেমোক্রেটিক পার্টি, কিন্তু জিতেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে উনি শিক্ষা নেন যে জনগণের অভিমত কিভাবে প্রতিফলিত হয়। এখানে কে শাসক দল আছেন না আছেন সেটি বড় ব্যাপার নয়, জনগণই বড় বিষয়। তো এই শিক্ষাটা গ্রহণ করলেই আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের পথ চলা নিশ্চিত হবে। রাত 11টার সময় আরো থাকছে। শেহজাদ ঝড়ে চিটাগাং ভাইকিংসকে উড়িয়ে দিল রংপুর রাইডার্স। শেষ ওভারের নাটকীয়তায় রাজশাহী কিংসকে হারিয়ে বিপিএলে খুলনা টাইটান্সের প্রথম জয়। খাদ্যবান্ধব কর্মসূচিকে সরকার কোনোভাবেই বিতর্কিত হতে দেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চাল বিতরণে যারা অনিয়ম করবে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসকের আয়োজনে নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নে জনসচেতনতা শীর্ষক এক কর্মশালায় খাদ্যমন্ত্রী একথা বলেন। নিরাপদ খাদ্য আইন 2013 কিন্তু আমরা প্রণয়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা নিরাপদ রাখতে চাই খাদ্যকে। খাদ্য বান্ধব কর্মসূচি 10 টাকা কেজিতে চাল, একেবারে হ্যাভনট যারা, একেবারে সহায় সম্বলহীন যারা, তাদের জন্য এই কর্মসূচিটা গ্রহণ করেছেন। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজিতে চাল দেব। কোন অবস্থাতে এই কর্মসূচিকে আমরা বিতর্কিত হতে দেব না। যার ফলশ্রুতিতে দেখেন আমরা এই পর্যন্ত অনেক ডিলারদের আমরা বাতিল করছি। 60-70 জন ডিলারকে 62 জন ডিলারের ডিলারশিপ আমরা ইতিমধ্যে বাতিল করেছি এবং আমাদের দলীয় লোকজনকে পর্যন্ত আমরা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ করি নাই। অনেক চেয়ারম্যান মেম্বার গ্রেফতার হয়েছেন, অনেক ডিলার গ্রেফতার হয়েছেন, অনেককে জরিমানা করেছে, তারা আমার সরকার দলীয় লোক। আমরা কাউকে কিন্তু ছাড় দেই নাই এবং আমরা এই কর্মসূচিটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যত কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাল্লাহ সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রথম দিকে যেরকম অনিয়ম ছিল সেই অনিয়ম কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। এখন অনেকে কার্ড ফেরত দিয়ে যাচ্ছেন, একটা কমে আসছে। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেব না। কুষ্টিয়ায় এক কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ভোরে শহরের হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে হাউজিংয়ের কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক বিভাগের প্রধান আলী ইসার বাড়িতে দরজা ভেঙে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। এ সময় তার স্ত্রী কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক শামসুন নাহার বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাদের চিৎকারে আশপাশে মানুষ ছুটে এলে পালিয়ে যায় তারা। এ সময় গুরুতর আহত অবস্থায় শিক্ষক দম্পতিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে ঠিক কী কারণে এই ঘটনা ঘটানো হয়েছে তা নিশ্চিত নয় পুলিশ। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। নরসিংদীতে স্কুলের পুকুরে ডুবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার ফরিদা হাশেম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পুকুরে দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় ছুটির পর স্কুলের পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায় ওই স্কুলের প্লে গ্রুপের ছাত্র সামুন হাসান। এই সময় তাকে উদ্ধারের জন্য পানিতে নামে প্রতিবেশী ও আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্রী হাবিবা আক্তার। দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজধানীর মোতালেব প্লাজার সামনে ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রকে ছুরিকাঘাতে জখম করার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। রাতে আহত স্কুল ছাত্র মোহাম্মদ ইমনের বড় ভাই মোহাম্মদ ইলিয়াস 19 জনের নাম উল্লেখ করে এজাহারের জন্য আবেদন করলে পুলিশ তাদেরকে আটক করে। গতকাল রাত 8টার দিকে কোচিং থেকে ফেরার পথে ফুচকা খাওয়ার সময় হামলার শিকার হয় 7ম শ্রেণীর ছাত্র ইমন এবং মুন্না। পূর্বশত্রুতার জেরে একই স্কুলের ছাত্র সজীব ও আলামিনের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আহত ছাত্র এবং অভিভাবকরা। এদিকে মাথা ও পেটে গুরুতর জখম নিয়ে আহত স্কুল ছাত্ররা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। মোটা রোডদা পিড়াইতে পিড়াইতে তারপর আনছে আমার ছেলে যা পলাইছে এই একটা দোকানের পিছনে চটপটি দোকানের পিছনে হেন থেকে আনছে, তারপর একটা তার দা পিড়াইছে, এরপর চাপাটি দেখো পাইছে। কি অপরাধ আমার ছেলের? আমার সন্তানের যে ক্ষতি হয়েছে এবং এই ক্ষতিটা যেন কারো না হয় আমি এটা চাই না, আর উপযুক্ত বিচার করুক। পণ্য পরিবহনের পাশাপাশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে নৌপথে পর্যটক পরিবহন করতে চায় দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। পণ্য পরিবহনে বিদ্যমান নৌ রুটের সাথে চালু করা হবে এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য রুটগুলোকেও। পর্যটক পরিবহন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজযোগে পবিত্র হজ পালনে সৌদি আরব যেত এই অঞ্চলের হাজার হাজার মানুষ, কিন্তু আকাশপথ সহজলভ্য হয়ে ওঠায় নৌপথে হজ পালন অনেকটা বন্ধ হয়ে যায়। উন্নত বিশ্বের সব দেশেই নৌপথকে ব্যবহার করে এগিয়ে নিচ্ছে পর্যটন শিল্পকে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। আমরা যাতে সি ক্রুজকে জায়গা দিতে, বার্থিং করার সুযোগ দিতে পারি, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি। এবং এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সবাই আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে আরো দৃঢ় বন্ধন স্থাপিত হবে। আগামীতে বাংলাদেশের সাথে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের হতে যাওয়া কোস্টাল শিপিং বিজনেস চুক্তিতে এই বিষয়টি রাখা দরকার বলে মনে করেন জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত এই ব্যবসায়ী। পার্শ্ববর্তী দেশগুলো প্লাস আমাদের দেশের যারা টুরিস্টের বড় বড় অর্গানাইজেশনগুলো আছে তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় এটা খুব সহজেই কিন্তু আপনার বাস্তবায়ন সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে নৌপথে পর্যটক পরিবহন সফল নাও হতে পারে বলে আশঙ্কা চেম্বার সভাপতির। G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্যুরিজম সেক্টরে এগুলিকে এমইউ আনতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, এটা ফলো আপ করে এখানে একটা রুলস করতে হবে, এবং রুলস করার পরে যদি প্রাইভেট সেক্টরকে এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দে ক্যান ডু এভরিথিং ইজিলি। চট্টগ্রাম বন্দরে বিদ্যমান 16টি জেটিতেই সব ধরনের জাহাজ ভেড়ার সুবিধা থাকায় পর্যটকবাহী ক্রুজ ভেড়ার জন্য নতুন করে জেটি নির্মাণের প্রয়োজন হবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি রাস্তাও ব্যবহারের অনুপযোগী থাকবে না বলে মন্তব্য করেছেন মেয়র সাইদ খোকন। বিকেলে দক্ষিণের 4 নম্বর ওয়ার্ডের জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় মেয়র আরো বলেন, ইতোমধ্যে 300টি রাস্তার 70% কাজ শেষ হয়েছে। অনুষ্ঠানে নাগরিকরা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 300টি রাস্তার কাজ শুরু করলাম, 70 ভাগ রাস্তার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, 30 ভাগ রাস্তা এখনো বাকি আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি রাস্তা চলাচলের অনুপযোগী থাকবে, আমি মেয়র হয়ে এটা দেখতে পাবো না, আমি সবগুলো রাস্তা ঠিক করে দেব। বিপিএল এর খবর। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। চিটাগংয়ের 125 রানের টার্গেটে ব্যাট করছে রংপুর। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 78 রান। এর আগে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগংয়ের। দলীয় 21 রানে সোহাগ গাজীর শিকার হয়ে আউটের খাতায় নাম লেখান দুই ওপেনার তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথ। ভালোই খেলছিলেন এনামুল বিজয়, কিন্তু তিনিও থামেন ব্যক্তিগত 25 রানে। এরপর শোয়েব মালিকের 30 রান ছাড়া বাকিরা আসা যাওয়ার মিছিলে থাকলে 2 বল বাকি থাকতে চিটাগংয়ের ইনিংস থামে 124 রানে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন রাইডার্সের দুই ওপেনার সৌম্য সরকার ও আহমেদ শেজাদ। ওপেনিং জুটিতে অনেকটা নিশ্চিত হয়ে যায় তাদের জয়। তবে দলীয় 77 রানে সৌম্য কাটা পড়েন ব্যক্তিগত 23 রানে। And that's a run out. Wide on that occasion, straight to fielder. Harry. That is a lovely shot. Good use of the feet. That's gone. Well, he's getting into his old self that we have known how well he's batted.
দর্শক, শেষ খবর পাওয়া পর্যন্ত চিটাগং ভাইকিংসকে রংপুর রাইডার্স 9 উইকেটে হারিয়েছে। এর আগে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে 3 রানে হারায় খুলনা টাইটান্স। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আবুল হাসান রাজুর বোলিং তোপে 8 উইকেটে 133 রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে শেষের দিকের নাটকীয়তায় সব উইকেট হারিয়ে 130 রান তুলতে সক্ষম হয় রাজশাহী কিংস। প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় 18 রানে নিকোলাস পুরানের উইকেট হারায় খুলনা। এরপর ব্যক্তিগত 15 রান করে ফেরেন আরেক ওপেনার আব্দুল মজিদ। নিয়মিত বিরতিতে উইকেট হারালে বড় পুঁজি পায়নি খুলনা। শেষ পর্যন্ত অধিনায়ক মাহমুদুল্লাহর 39 রানের ওপর ভর করে প্রতিপক্ষকে 134 রানের টার্গেট দেয় টাইটান্স। টি-20 ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট শিকার করেন রাজশাহীর পেসার আবুল হাসান রাজু। জবাবে দলীয় 24 রানে সোহান, সাব্বির ও ওমর আকমলকে ফিরিয়ে দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরেন পাকিস্তানি পেসার জুনায়েদ খান। দারুণভাবে লড়ে যান মুমিনুল, কিন্তু মুমিনুল 64 ও অধিনায়ক সামির 31-এ আউট হলে জয়ের আশা দেখতে থাকে খুলনা। শেষ ওভারে টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের নায়কোচিত বোলিংয়ে 3 রানের দুর্দান্ত জয় পায় খুলনা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। পেলেন 289টি ইলেকটোরাল ভোট। পরাজয় মেনে নিলেন হিলারি। I'm sorry that we did not win this election. বিএনপি জামাতের নামে মিথ্যা মামলা দেয়া হয়নি। যারা মানুষ পুড়িয়ে মেরেছে বাংলাদেশের মাটিতে তাদের বিচার হবেই বললেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করে বললেন 14 দলের নেতারা। ভারতে 500 এবং 1000 রুপির নোট নিষিদ্ধ করায় বিপাকে সাধারণ মানুষ সহ বাংলাদেশি পর্যটকরা। সিদ্ধান্ত ইতিবাচক, সহায়ক হবে জঙ্গি অর্থায়ন রোধে বলছেন বিশ্লেষকরা। এবং কুষ্টিয়ায় ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।